সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। কেপিএসআই, ডব্লিউপিএসআই বা কেপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল তোমরা যারা প্রিপারেশন করছো, তোমাদের সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা। সেই সাথে কেপিএসআই এর মেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের মেন নিয়ে চিন্তা রয়েছে বা আপকামিং ডব্লিউপিএসআই নিয়ে যাদের মেন নিয়ে টেনশন রয়েছে, সব একটা ভিডিওতে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখন আজকে যে ক্লাসটা করাতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপরে ক্লাস, অর্থাৎ যাদের প্রিপারেশন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, কে কতগুলো করতে পারছে কোশ্চেন সেগুলো একটু দেখে নাও। এবং সেই সঙ্গে কিছুজন ক্যান্ডিডেট বুঝতে পারছে না, হয়তো যারা কেপিএসআই প্রিলিমস পরীক্ষা দিয়েছো এখনো রেজাল্ট আসছে না, বা মেনের কিভাবে কি প্রিপারেশন করবে, আবার যদি না পাস করো তাহলে আবার ডব্লিউপিএসআইটার জন্য খাটতে হবে, কনস্টেবলের জন্য খাটতে হবে, বিভিন্ন রকমের টেনশন। তো দেখো একটা জিনিস, বর্তমানে সমস্ত পরীক্ষা কনস্টেবল হোক বা এসআই হোক, সমস্ত পরীক্ষার কিন্তু স্ট্যান্ডার্ড মান একই। বলতে গেলে তুলনামূলক এরকম দেখা যাচ্ছে, বরং কনস্টেবলেরও কখনো কখনো হার্ড হয়ে যাচ্ছে, বা ক্লার্কশিপের পরীক্ষা যেমন হার্ড হয়ে গেল, তো সেরকম একটা ব্যাপার হয়। তাই ওই রকম ভাবে পরীক্ষা ওয়াইজ মানে প্রস্তুতি না নিয়ে আমার মনে হয় যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেওয়া উচিত, অর্থাৎ সাবজেক্টকে আমি সিলেবাসকে কমপ্লিট করব। এবার আরো একটা প্রশ্ন, যেটা কেপিএসআই বা ডব্লিউপিএসআই মেনের ক্ষেত্রে যাদের চিন্তা লাগছে যে হয়তো ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে কিনা, তবে এইটুকু তোমরা শিওর থাকো যে কোনোদিনই 10 নম্বরের প্রশ্ন আসবে না, এমনকি 5 নম্বরের প্রশ্নও আসবে না। ঠিক আছে, 2 নম্বরে যেমন আসছে সেরকমই আসতে পারে, বা 2.5 নম্বরের আসতে পারে, যেখানে হয়তো শর্ট নোট হালকা টিকা আকারে দিতে পারে, মানে 2-3 লাইন লিখতে হতে পারে, বড্ড জোর সেরকমটা হতে পারে, তাও হওয়ার সম্ভাবনা কম। তো অনেকেই যেটা ভাবছে বা চিন্তায় রয়েছে যে প্রিলিমসের আলাদা, মেন্সের জন্য নোটস জোগাড় করতে হবে, বিভিন্ন বই জোগাড় করতে হবে, এত উতলা হওয়ার কিছু নেই। যেমন পড়ছো সেরকমই পড়ো, শুধুমাত্র শিখে নিতে হবে যে এরকম নোটস আকারে পড়লে কতটুকু কেমন ভাবে কি লিখতে হবে। তো আজকে সমস্ত মিক্স কোশ্চেন আছে, ঠিক আছে, এখানে প্রিলিম জন্য বা হচ্ছে মেনের জন্য তোমার এমসিকিউ বা হচ্ছে একটু শর্ট নোট আকারে সবকিছুই মিক্স আছে। তো দেখে নাও যে প্রথম কোশ্চেন যেটা আছে, যে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 25-5, 30-10, 30-5, 20-5। তো রাইট আনসার কি হবে, যে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সর্বনিম্ন সদস্য সংখ্যা আছে 30-5, অর্থাৎ 5 থেকে 30 জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। তার মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম যেটা 30 জন থাকতে পারে, মিনিমাম 5 জন থাকতে পারে। আর একটা জিনিস, ইন্ডিয়ান পলিটির যে সমস্ত বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেগুলো খুব যেগুলো তোমার কি বলবো পপুলার জিনিস বা যেগুলো ট্রেন্ডিং জিনিস, এগুলো তো সবাই মুখস্থ করে নাই, পড়ে নাই, তো একটু অন্য দিকেও যেতে হবে আমাদেরকে, কারণ কোশ্চেন প্যাটার্ন নতুনত্ব হওয়ার চেষ্টা হচ্ছে, সেই কারণের জন্য একটু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন প্রথমে তুলেছি আজকে। যে গ্রাম পঞ্চায়েতের 2টি মিটিং বা বৈঠকের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? গ্রাম পঞ্চায়েতের 2টি মিটিং বা বৈঠকের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। তো রাইট আনসার কি হবে, যে 2টি মিটিং বা বৈঠকের মধ্যে সর্বোচ্চ ব্যবধান 1 মাস থাকবে। নেক্সট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কত সালে গঠিত হয়? 1972, 1973, 1963, 1963। যাই হোক, 1964 করে নাও, দুটোই একই সাল হয়ে গেছে। তো রাইট আনসার হচ্ছে 1973 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিল। নাম্বার 4 কি আছে, যে অর্থনীতি হলো সমাজের ভিত এবং সেই ভিতের উপর দাঁড়িয়ে থাকে আইন ব্যবস্থা, ধর্ম, সাহিত্য ইত্যাদি। ধারণাটি কার? অর্থনীতি হলো সমাজের ভিত ও সেই ভিতের উপর দাঁড়িয়ে থাকে আইন ব্যবস্থা, ধর্ম, সাহিত্য ইত্যাদি। ধারণাটি কার? এই ধারণাটি হচ্ছে মার্ক্সবাদীদের, গান্ধীবাদীদের, উদারনৈতিক দার্শনিকগণদের, ফ্যাসিবাদগণদের। রাইট আনসার কি হচ্ছে, যে অবশ্যই মার্ক্সবাদী। 5 নম্বর, কে মনে করতেন রাষ্ট্র হলো হিংসার প্রতীক? আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, নেতাজি। তো অবশ্যই রাইট আনসার কি হবে, যে হিংসার প্রতীক রাষ্ট্র, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী বলেছেন। আর্ন টু দ্য লাস্ট বইটি কার লেখা? জন রাস্কিন, লিও টলস্টয়, জন মিল, মহাত্মা গান্ধী। তো রাইট আনসার হবে জন রাস্কিনের লেখা।
পরের কোশ্চেন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। তো রাজ্যের যে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন আছে, নিচের তথ্যগুলির কোনটি বা কোনগুলি ঠিক? নিচের তথ্যগুলির কোনটি বা কোনগুলি ঠিক? অর্থাৎ লোকসভার সদস্যরা প্রতি 2 বছর অন্তর 1/3 বা 1/3 করে অবসর নেয়। বিতে রয়েছে রাজ্যসভার সদস্যরা প্রতি 3 বছর অন্তর 1/3 করে অবসর নেয়। সি হচ্ছে লোকসভার সদস্যরা প্রতি 3 বছর অন্তর 1/3 করে অবসর নেয়। রাজ্যসভার সদস্যরা প্রতি 2 বছর অন্তর 1/3 করে সদস্য অবসর নেয়। তো রাইট আনসার কোনটা হবে? অপশন ডি হচ্ছে রাইট আনসার। এটা জেনে রাখো যে রাজ্যসভা, যেটা রাজ্যসভাতে উচ্চকক্ষ হয়, এটা একটা পার্মানেন্ট বডি, মানে হচ্ছে স্থায়ী কক্ষ। একে ভাঙা যায় না, একে ভাঙা যায় না। প্রতি 2 ইয়ার অন্তর কি হচ্ছে যে 1/3 করে সদস্য অবসর নেয়, সেটার জন্য আবার নির্বাচন হয়। আর লোকসভা যেটা হচ্ছে, লোকসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, অর্থাৎ এটা হচ্ছে যে লোকসভায় যারা সদস্য থাকে তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়, তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়। আর রাজ্যসভায় কি হচ্ছে 6 বছরের জন্য নির্বাচিত হয়, কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর কি হয় যে 1/3 করে সদস্য অবসর নেয়, আবার নতুন সেই ভ্যাকান্সির জন্য নির্বাচন হয়। 9 কি আছে, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানকে? পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানকে? তো হচ্ছে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাজ্যপাল। তাহলে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো হচ্ছে যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া। তাহলে কি হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা নেওয়া হয়েছে। আমেরিকা থেকে যেমন তোমার হচ্ছে মৌলিক অধিকারকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা বিভিন্ন যেগুলো রয়েছে রাশিয়া থেকে, সেগুলো দেখে নিতে হবে। সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়? এই যে এই কোশ্চেনটা, এখানে কোনো অপশন দিইনি, হয়তো এটাই তোমার মেন্সে আসতে পারে 2 নম্বর। ঠিক আছে, এটাই তোমার মেন্সে 2 নম্বর এলো, যে কত সালে, এটা লেখার জন্য 1 নম্বর, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়, এটার জন্য হচ্ছে 1 নম্বর। এইভাবে কেটে কেটে 2 নম্বর আসতে পারে মেন্সে, বা এরকমই এখন প্রশ্ন আসবে। তাহলে তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে যে 1978 সালে উত্তর, তাই তো? তাহলে হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়া হয়। জাস্ট হয়ে গেল, 2 নম্বর পেয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন দিয়েছিলাম, সংস্কৃতি ও শিক্ষার অধিকার কত নম্বর ধারায় আছে? এটা একটা মৌলিক অধিকার, 12 থেকে যে 35 আছে, তো সেখানে পার্টিকুলার বলে দিয়েছে যে সংস্কৃতি ও শিক্ষার অধিকার কত নম্বর ধারায় আছে। তাহলে এটা 29-30 উত্তর হবে। তাহলে কি হবে, যে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29 থেকে 30 নং ধারায় রয়েছে, ধারায় রয়েছে। আর একটা জিনিস, যে যারা বাংলাতে আনসার করবে, ডিজিট যেগুলো আছে, ডিজিট গুলোকে ইংরেজিতেই লিখবে। ঠিক আছে, ডিজিট গুলোকে ইংলিশেই লিখবে, কারণ এমনিতে বাংলা ইংরেজি গন্ডগোল হয়ে যেতে পারে। আর ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে তো বাংলাতে থাকলেও ডিজিট ইংলিশেই থাকে, বা আনসারও ইংলিশেই করবে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংক্রান্ত ভেটো কাকে বলা হয়? 2টি ভেটো সম্পর্কে লিখুন। হয়তো এরকম কোশ্চেন দিলেও, দিয়ে হয়তো টোটাল 3 নম্বর দিলে সে দিতেই পারে, যে হয়তো ভারতীয় সংবিধান সংক্রান্ত ভেটো কাকে বলা হয়, যে কোনো 2টি ভেটো সম্পর্কে লিখুন। তাহলে কি হয়, যে রাষ্ট্রপতির, এটা আনসার লিখে রেখেছি, যে রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলা হয়? ভেটো বলা হয়। অর্থাৎ সংসদে রাষ্ট্রপতির সাইন বা স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। তো রাষ্ট্রপতির এই যে বিল বাতিল করার ক্ষমতা, অর্থাৎ কোনো বিলকে তিনি বাতিল করে দিতে পারেন, ঠিক আছে, এই ক্ষমতাটাকে তাকে ভেটো ক্ষমতা বলা হয়, বা ভেটো পাওয়ার বলা হয়।
অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল বাদে যে কোনো বিলে রাষ্ট্রপতি অসম্মতি জানালে সেই বিল বাতিল হয়, একে পূর্ণাঙ্গ ভেটো বলে। অর্থাৎ কিছু কিছু বিল যেগুলো আছে সেইগুলো পুরোপুরি তিনি অসম্মতি জানাতে পারেন, তাহলে সেটা বাতিল হয়ে যায়, একে পূর্ণাঙ্গ ভেটো বলা হচ্ছে। আর রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি বা সম্মতি জ্ঞাপন না করে সংসদে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্টকালের জন্য চেপে রাখতে পারেন, এটাকে পকেট ভেটো বলা হচ্ছে। অর্থাৎ তিনি কিছুই বলছেন না, না সেটাকে বিলটাকে পাস করছেন, না আবার পুনরায় ফেরত পাঠাচ্ছেন, সেটা অনির্দিষ্টকাল ধরে রাখছেন, সেটাকে বলছে পকেট ভেটো। এটা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো। আর একটা হচ্ছে স্থগিতকারী ভেটো। যারা কেপিএসআই মেন স্পেশাল, অর্থাৎ কেপিএসআই যেটা প্রিলিমস পরীক্ষা হয়েছে, কেপিএসআই মেন স্পেশাল বা 1131 ডব্লিউপিএসআই যেটা ফর্ম ফিল আপ হয়েছে সেটার জন্য যারা প্রিলিমেন বা শুধুমাত্র যাদের মেন দরকার, যারা প্রিপারেশন করতে চাইছো, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। নতুন ব্যাচ অলরেডি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে গেছে, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ক্লাস হয়ে গেল। বেসিক ইংলিশের ক্লাসও শুরু হয়েছে, অন্যদিকে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্লাস শুরু হয়েছে, বাংলা ইংরেজি। এইদিকে জিকে চলছে, প্রিলিমেন একসাথে কম্বাইন করেই। তারপর হচ্ছে ম্যাথ, ডেসক্রিপটিভ, রিজনিং, প্রিলিমেন কম্বাইন সব একসঙ্গে চলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্যকে কে নিয়োগ করেন? রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্যকে কে নিয়োগ করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল। তো রাইট আনসার এটা কি হবে? এটা রাইট আনসার হচ্ছে অবশ্যই রাজ্যপাল করেন। কার অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বিধানসভায় পেশ করা যায় না? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। তো এটারও রাইট আনসার কি হবে? অবশ্যই হচ্ছে রাজ্যপাল। কারণ এখানে বিধানসভা বলেছে, সিলি মিস্টেক করবে না, যে বিধানসভায় পেশ করার কথা বলেছে, তার মানে রাজ্যপালের অনুমতি লাগবে। ভারতের সর্বোচ্চ ল অফিসারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা কম্পট্রোলার হবে, কন্ট্রোলার হয়ে গেছে, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি। তো সর্বোচ্চ ল অফিসার ভারতে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল 76। এটাই যদি বলে যে রাজ্যের সর্বোচ্চ ল অফিসারকে, তাহলে অবশ্যই কি হবে? যে অ্যাডভোকেট জেনারেল। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশনারের সদস্যদের মেয়াদকাল সময়সীমা কত? 5 বছর অথবা 62 বছর বয়স পর্যন্ত, 6 বছর অথবা 62 বছর বয়স পর্যন্ত, সি হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, 5 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। তো রাইট আনসার হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ টেনিওর যেটা হয় 6 বছর ধরে করতে পারবে, অথবা কারো বয়স যদি 65 বছর হয়ে যায়, তাহলে 65 বছর বয়সে অবসর নিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যসভাকে কতদিন সময় দেওয়া হয়? অর্থ বিলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যসভাকে কতদিনের সময় দেওয়া হয়? 42 দিন, 6 মাস, 14 দিন, 1 মাস। তো অর্থ বিলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যসভাকে 14 দিনের সময় দেওয়া হয়। 19 নম্বর, জীবনযাত্রার মান উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতির জন্য মাদক ড্রাগের ব্যবহার নিষিদ্ধ করা আছে ভারতের কত নম্বর ধারায়? এটা হচ্ছে নির্দেশমূলক নীতি বা রাষ্ট্রীয় জনকল্যাণমূলক নীতিতে বলা আছে। তো 40 নম্বর হচ্ছে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 46 যেটা SC ST সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আর জনস্বাস্থ্যের এটা হচ্ছে 47 বলা আছে, 47। আর 48 বলা আছে যে যারা মালবাহী পশু যেগুলো বা দুধ দেয়, এইরকম গরু বা মোষ, ছাগল, এদেরকে হত্যা করা নিষিদ্ধ, এটা 48 বলা আছে। নেক্সট কোশ্চেন, এটা একটু বড় বলতে পারো, যে ভারতকে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ বলা যায়? সপক্ষে দুটি যুক্তি দিন। ভারতকে কি, এটা যেমন হয়তো একটু বড় প্রশ্ন বলতে পারো, বড় প্রশ্ন বলতে 2.5 নম্বর বা 3 নম্বর এরকম আসতে পারে। যদি দেয় যে ভারতকে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ বলা যায়, সপক্ষে দুটি যুক্তি দিন। তো যে সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের সংঘ হিসেবে বর্ণনা করা হলেও যুক্তরাষ্ট্রে বলার পিছনে দুটি কারণ হলো, কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ উচ্চকক্ষে রাজ্যগুলির প্রতিনিধিত্ব করেন, এবং নিম্নকক্ষে জনগণ দ্বারা নির্বাচিত লোকসভার সদস্য থাকে। রাজ্য বা কেন্দ্র কোনো বিরোধ বাঁধলে অভিভাবক হিসেবে তার মীমাংসা ঘটায় সুপ্রিম কোর্ট। তার মানে একটা ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত দেশ হওয়ার জন্য কন্ডিশন কি লাগবে? যে সেখানে দুটো সরকার থাকবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে,
এবং কেন্দ্র বা রাজ্য এই দুটোর মধ্যে কোনো বিরোধ বাঁধলে বা সুষমভাবে ক্ষমতা বন্টিত হবে, যদি কোনো কারণের জন্য কোনো মীমাংসা করতে হয় তাহলে তাদের একটা অভিভাবক থাকবে, যেটা ভারতের পক্ষে জন্য আছে সুপ্রিম কোর্ট। এটাকেই বলা হয় যে ফেডারেল স্ট্রাকচার বা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাই অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলা যায়, তার পিছনে দুটি যুক্তি। এবার না বলার পিছনেও ব্যাখ্যা আছে, বিপক্ষে যুক্তি। তো সেই রকম যেমন প্রশ্ন আসবে সেই অনুযায়ী করতে হবে, সেই কারণে জন্য আমাদের এখানে যে কনসেপ্ট সেই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে। তো এখানে সবই এক্সপ্লেন করা আছে। তারপরে যদি দেয় যে টিকা লিখুন, তথ্য জানার অধিকার, এটা যেমন 2005 সালে জারি হয়। 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয়, যার মাধ্যমে কোনো ব্যক্তি সরকারি যে আয় ব্যয় সেই সমস্ত জিনিস বা ইনফরমেশন জানতে পারবে। তারপরে জাতীয় মানবাধিকার কমিশন, এটা যদি ধরো টিকা দেয় 2.5 নম্বরে কতটুকু কি লিখতে হবে, এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। বা এসমা কি, এই সমস্ত জিনিসগুলো হয়তো যদি দেয় পরীক্ষায়, তাহলে কেমন ভাবে কি লিখতে হবে সেটা তোমাদেরকে রেডি করতে হবে। বা যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাইছো সেখানে অবশ্যই সমস্ত নোট পত্র বা পরীক্ষা, তারপরে হচ্ছে প্রিপারেশন, সমস্ত কিছু পেয়ে যাবে। তো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আরো একটা জিনিস বলেও দিই যে এখানে প্রিলিমেন কম্বাইন, এবার যারা বলছো যে শুধুমাত্র আমাদের মেন দরকার আছে তাদেরকে বলে রাখি আমি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ যেটা, সেটা তো চলছেই প্রথম থেকে। এবার ম্যাথ জিকে রিজনিং আমি যেটা করাবো সেটা হচ্ছে প্রিলিমেন কম্বাইন্ডই, কারণ মেনের জন্য মানে প্রিলির জন্য যতটুকু পড়তে হবে করতে হবে, এবার মেনে যখন করাবো তখন প্রিলিরও সমস্ত কিছু পড়তে হবে। তো এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও বা পরীক্ষা প্রস্তুতির উপর ছেড়ে দিতে পারো যে কতটুকু, মানে ব্যাপারটা ভাবো যে তোমাকে এসআইটা চাকরিটা পেতে হবে, তার জন্য শুধু প্রিলি বলে না, এসআই চাকরিটা পেতে হবে, তার জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি দেখে নেবো, মানে এখানকার গাইডেন্সে পড়বে, ব্যাস এইটুকুই। কারণ এখনো অনেকের ডেসক্রিপটিভ প্যাটার্ন নিয়ে বা কোশ্চেন প্যাটার্ন এই সমস্ত নিয়ে অনেকের হয়তো ঠিকঠাক মানে পরিচ্ছন্ন নেই, ব্যাপারটা ক্লিয়ার নেই এই ব্যাপারগুলো। তো যাই হোক, যারা পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।